আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে ডেইলি স্টার সিলেবাস অ্যানালাইসিসে। ডেইলি স্টার নিউজ পেপার অ্যানালাইসিস ইন সিঙ্ক উইথ বিসিএস রিটেন এক্সাম দেখতে দেখতে আজকে আমরা 15তম দিনে 15th ডে অফ দিস সিরিজ। অনেক বড় একটা ব্যাপার, পারবো না করে ঠিকই পেরে যাচ্ছি। যত ব্যস্ততায় থাকুক আমি চেষ্টা করব আপনাদের হচ্ছে অ্যাজ প্রমিসড এই সার্ভিসটা দিয়ে যাওয়ার। হ্যাঁ, আপনারা হচ্ছে যে রাত হোক আর যাই হোক আপনাদের এটা রেকর্ডেড থাকছে, পরের দিন সকালে আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, তারপরে উইকলি আপনি রিভাইজ করতে পারছেন। তারপরে হচ্ছে যখন আপনি পরীক্ষার আগে আগে রিভাইজ করতে হবে বা এক মাস পরে এক মাসেরটা আপনি রিভাইজ করতে পারছেন। সো এটা অনেক বেনিফিট আছে, এই জন্য আমি একটু যত্ন করে করতে হয়, আসলে রেকর্ডেড থাকে। হ্যাঁ, সারাদিন পড়ে তারপরে আমার কাজটা করতে হয়। সো যদি রাত হয়ে যায় সেটা নিয়ে ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। ঠিক আছে, আপনারা ঘুমিয়ে যাবেন, সকালে উঠে ইউ ক্যান একদম নিউজ পেপারের মতো খবর আর কি। হ্যাঁ, রেডিওর মতো আমি সকালে উঠে বাঁচতে থাকবো। সো আমরা শুরু করে দিই আজকেরটা। প্রথমে আমাদের শ্রদ্ধেয় নিপেন স্যারের একটু কথা বলে নিই। উনি হচ্ছেন আমার দেখা শ্রেষ্ঠ টিচার এই সেক্টরে। সাধারণ বিজ্ঞানের যে আমাদের বিসিএস এর যে সিলেবাসটা আছে, ওনার থেকে ভালো টিচার আমার আমার দেখা নেই। আমি যতদিনই প্রস্তুতি নিয়েছি অনেক জায়গাতেই যাওয়া হয়েছে, অনেক প্রতিষ্ঠানেই। সো এটা যারা যারা জানেন না, একদম নতুন, তারা এই যে সরাসরি লিঙ্ক দেওয়া আছে আমাদের পিডিএফটা প্রতিবারই ভিডিও ডিসক্রিপশনে থাকে, ভিডিওর নিচে যে বক্সটা, তো ওখানে পিডিএফ লিঙ্ক থাকে, সরাসরি চলে যাবেন। আর এটা আর আহ, ওটা হচ্ছে পিডিএফ এর লিঙ্ক। তো পিডিএফ থেকে হচ্ছে আপনারা এই লিঙ্কটা যদি ক্লিক করেন সরাসরি কোর্সে নিয়ে যাবে, এবং ওখানে সব ডিসক্রিপশন লেখা আছে আপনারা কি কি পাচ্ছেন। তারপরেও খুব দ্রুত আমি একটু বলে নিই, মাত্র 999 টাকায় এখন এটা অফার চলছে। পরবর্তীতে এটার প্রাইসটা অরিজিনাল প্রাইসে চলে যাবে, দ্যাট ইজ 2000 টাকা। প্রিলির রেজাল্ট খুব দ্রুতই দিয়ে দিবে। যদি রেজাল্ট দিয়ে দেয় তখন কিন্তু এটার প্রাইসটা বেড়ে যাবে, কারণ এটা আসলে আমরা এখন প্রথম প্রথম দেখে একটু আমরা ডিসকাউন্টে ভর্তি নিচ্ছি, কারণ এটা আমাদের তৈরি করতে অনেক সময় লেগে গিয়েছে, 1.5 বছরের উপরে লেগেছে, কারণ অনেক বড় সিলেবাস এবং তার হচ্ছে শিক্ষক মানুষ, ক্যাডার মানুষ, ওনার সময়েরও একটা অনেক মূল্য আছে। সো আপনারা যারা এখন ভর্তি হবেন তাদের জন্য লাকিলি আমরা যেটা নতুন একটা তাদেরকে দিয়েছি, তাদেরকে একটা বেনিফিট দিয়েছি যে আপনারা 43তম লিখিত পরীক্ষার আগের দিন পর্যন্ত আপনারা অ্যাক্সেস করতে পারবেন। হ্যাঁ, যতগুলো ভিডিও আছে, যত লাইভ ক্লাস আছে, সবগুলোরই আপনারা সুবিধাটা পাবেন, বেনিফিট পাবেন। এক্সামও চলবে আমাদের এখানে। সিলেবাসটা যখন চ্যাপ্টার ওয়াইজ শেষ করে তারপরে কিন্তু আমরা কুইজ দেই ওই চ্যাপ্টারের উপরে। সো আপনাদের প্রিলিটাও যথেষ্ট কাভার হয়ে যাবে। সো দেখে আসতে পারেন। আর সময় নষ্ট না করে আমরা শুরু করে দিই। আজকে সরাসরি ইন্টারন্যাশনাল পেজে চলে আসবেন। ইন্টারন্যাশনাল পেজে 6 নম্বর যে পেজটা, সেখানে দেখবেন ইকোসাইড রিডিফাইন্ড, অর্থাৎ নতুন করে একটা টার্ম যুক্ত হয়েছে আইসিসির যে ইন্টারন্যাশনাল কোর্ট, ক্রিমিনাল কোর্ট। হ্যাঁ, সেইখানে হচ্ছে তাদের যেই ডেটা, তাদের যেই আর কি ল থাকে, বা তাদের যে একটা যদি বলেন যে কি বই, বাইবেল, বা তাদের যেই রুল বুক, হ্যাঁ তাদের যেই রুল বুক আছে, সেখানে এখন অ্যাড হয়েছে কি ইকোসাইড। অর্থাৎ আপনি সাইড রুলটা তো আমরা জানি, সাইডের যে রুটটা সিআইডিই, জেনোসাইড, হোমিসাইড, হ্যাঁ প্যাট্রিসাইড, ম্যাট্রিসাইড, আমি আমার ওয়ার্ড ম্যাপের যে সিরিজটা আছে ওখানে এরকম শিখিয়েছি। হ্যাঁ, তো আপনারা যখন দেখবেন সিআইডিই রুটটা আছে, বুঝতে হবে খুন রিলেটেড, অর্থাৎ কাউকে হত্যা করা। তাহলে এখানে কি বলছে ইকোসাইড, ইকোসাইড মানে কি, তাহলে প্রকৃতিকে হত্যা করা, অথবা আপনার যে ইকো মানে কি, ইকোসিস্টেমকে, বাস্তু সংস্থাকে কি করা, খুন করা। তাহলে আমরা দেখি, নিউ ডেফিনিশন পুটস এনভায়রনমেন্টাল ডিস্ট্রাকশন অন এ পার উইথ জেনোসাইড, ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি। এই দেখেন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোড, অর্থাৎ পৃথিবীর বিশ্বের যত ক্রিমিনাল কেস আছে, ঠিক আছে, বিভিন্ন গণহত্যা বা বড় বড় যেসব ধ্বংসযজ্ঞ চলে সেগুলোর কে আসলে বিচার করবে। যেমন ইউনাইটেড নেশনস হচ্ছে পুরো বিশ্বের একটা দরবার বলা হয়, যে ওখানে বিচার দেওয়া হয়। ঠিক আছে, পুরো বিশ্বের একটা কোর্ট হচ্ছে ইউনাইটেড নেশন। ঠিক একইভাবে এটা ক্রিমিনাল, পুরো বিশ্বের যত ক্রিমিনাল কেসেস আছে সেইটার কোর্ট হচ্ছে এই ক্রিমিনাল কোর্ট। তো বড় বড় যেসব ক্রাইম গুলো হয়, যেমন ধরেন হিটলারের ক্ষেত্রে সে যে হলোকাস্ট করেছে, এইসব বড় বড় যেসব ম্যাসিভ লেভেলের ক্রাইম গুলো কিন্তু এই আইসিসি হচ্ছে হ্যান্ডেল করে।
যারা যারা নতুন তারা কিন্তু এই যে এই আর্টিকেলটা পড়লে আপনারা নতুন নতুন এই যে সংস্থাগুলো সম্পর্কে জানতে পারবেন। আইসিসি সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন পেয়ে যাচ্ছেন। আপনি শর্ট নোটস আকারে আপনার নোট হয়ে গেল, যদি আসে যে রাইট অ্যাবাউট আইসিসি, চলে আসতে পারে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে 2 মার্কের। আবার এমসিকিউতে কিন্তু প্রচুর আসে এগুলো, যে কোথায় এটার সদর দপ্তর কোথায়, তারপরে কতজন মেম্বার স্টেট আছে, বা এখানে কত বছর পর পর হচ্ছে জাজ নেওয়া হয়। আমরা পড়েছিলাম 9 বছর কি কি জানি, আমার এখনো মনে আছে। আমাকে এমসিকিউ দিলে এখনো পারবো, হয়তো লিখে আসতে পারবো না, বাট এমসিকিউ দিলে ওই আগের পড়া থেকেই পারবো। তো এইগুলো আপনার মনে রাখার একটা ট্রিক, যে পেপার পড়লে ঘুরে ঘুরে এগুলো আসে। ইনস্টেড অফ বইয়ে মুখস্থ পড়বেন যে এই সংস্থা, সেটা থেকে পেপারে যখন আপনি নজর দিবেন দেখবেন যে এগুলো মনে রাখাটা খুব ইজি। আচ্ছা, যেটা বলছিলাম যে এখন এখানে দেখেন বলছে যে ইকোসাইডকে জেনোসাইডের সাথে হচ্ছে কি করা হয়েছে, তুলনা করা হয়েছে। অন এ পার উইথ মানে কি, কম্পেয়ার করা। হ্যাঁ, এটা একটা কি ফ্রেজ বলতে পারেন। জেনোসাইড মানে গণহত্যা, এবং ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি অর্থাৎ মানবতার বিরুদ্ধে যে ইগুলো হয়, অন্যায়গুলো, অপরাধগুলো হয়। হ্যাঁ, আচ্ছা তাহলে দেখি। আফটার 6 months অফ ডেলিবারেশন মানে এখানে কি, এখানে বোঝাচ্ছে চিন্তা করা। অনেক লম্বা সময় ধরে তারা চিন্তা ভাবনা করেছে। 6 মাস ধরে চিন্তা ভাবনার পরে যেটা হয়েছে, এ টিম অফ ইন্টারন্যাশনাল লয়ার্স কি করেছে, আনভেইলড এ নিউ লিগ্যাল ডেফিনিশন অফ ইকোসাইড। দেখেন, লিগ্যাল ডেফিনিশনটা আপনার বুঝতে হবে। যদি আইনে যদি কোনো ডেফিনিশনই না থাকে, তাহলে কিন্তু এটা ক্রাইম হিসেবে কি হবে না, গণ্য হবে না। যেমন এখন অনেক ধরনের ক্রাইম হয় যেগুলো কিন্তু আমাদের আইনের বইয়ে নাই, সো এই কারণে আমরা কি করতে পারি না, কেস করতে পারি না। হ্যাঁ, সাইবার বুলিং নিয়ে কথা হচ্ছে, কিন্তু আমাদের আইনে কতখানি আছে সাইবার বুলিং, এটা কিন্তু শুধুমাত্র ডিজিটাল অ্যাক্টে পড়ে যাবে। এটাও কিন্তু খুব রিসেন্টলি আনা হয়েছে, তাই না? আগে কিন্তু আমাদের যত আইনের বই আছে সেগুলোকে কি ডিজিটাল, এখন যে সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপারগুলো, সাইবার বুলিং মানে কনস্ট্যান্টলি হ্যারাস করা, এই যে সূক্ষ্ম সূক্ষ্ম যেই ক্রাইমগুলো, এগুলো কিন্তু আসল রুল বুকে, হয়তো পুরনো রুল বুকে আপনি পাবেন না, পুরনো আইনের বইয়ে কিন্তু নেই। সো একইভাবে, তো এই কারণে আমরা কি করতে পারতাম না, আমরা কেস করতে পারতাম না, তাই না? তো এখন পারছি, বিকজ ডিজিটাল আইনটা এসেছে, ডিজিটাল যে অ্যাক্ট, হ্যাঁ ডিজিটাল অ্যাক্ট। এখন এটা হচ্ছে কি, এই ইকোসাইডটা তো আগে ছিলই না, তাহলে এটার বিরুদ্ধে আপনি যারা এটা করছে, যেমন চায়না হচ্ছে সবচেয়ে বড় পলিউটার পুরো বিশ্বে, এবং ইউএসএ হচ্ছে সেকেন্ড। তো এই দুজনের বিরুদ্ধে আমরা কেমনে, মানে আমরা কিভাবে তাদেরকে করব? তাদেরকে ধরেন আপনি শাস্তি দিতে চাচ্ছেন যে এদের তো শাস্তি হওয়া উচিত, কিন্তু তারা শাস্তি পাচ্ছে না, বিকজ এই যে দেখেন ইকোসাইড টার্মটাই তো ছিল না। তারা যে অন্যায়টা করছে, অপরাধটা করছে, এইটা আমরা লিগালি এদের কোনো মানে শাস্তির কোনো বিধান নাই। তাহলে আপনি এদেরকে শাস্তি দিবেন কিভাবে? এই কারণেই ওরা নতুন করে কি করেছে, একটা লিগাল টার্ম এনেছে, যে আইনে কোনটাকে কোন কোন ইকে অপরাধকে ক্রাইম বলা হবে। যেমন আপনি আমার মন ভেঙেছেন, এটা কিন্তু এই যে মন ভাঙা, ব্রেকআপ করা, এগুলো কিন্তু লয়ে নাই। আপনি ডিভোর্সের ক্ষেত্রে কিন্তু ল আছে, বাট ব্রেকআপের ক্ষেত্রে, অ্যাফেয়ার বা রিলেশনশিপের ক্ষেত্রে যখন ব্রেকআপ হয়, এগুলোর কিন্তু লয়ে কোনো শাস্তি নাই, যে যে তোমার সাথে ব্রেকআপ করবে তাকে তুমি কেস করতে পারবা, এরকম তো কেস করার কোনো বিধান নাই, বিকজ ব্রেকআপ কোনো ক্রাইম না। মানে লয়ের ভাষায়, আমাদের ভাষায় হতে পারে যে সে আমার মন ভেঙেছে ক্রাইম, বাট লয়ের ভাষায় কিন্তু ব্রেকআপ কোনো ক্রাইম না। সো আমরা তাদের বিরুদ্ধে কেস করতে পারি না। বাট এই যে ইকোসাইডও তাই ছিল, ঠিক আছে? আমরা বুঝতে পারছি যে সবচেয়ে বড় অন্যায় তারাই করছে, বাট আমরা কিছু করতে পারছিলাম না। এই কারণে নতুন করে কি করা হয়েছে, ইকোসাইড নামক একটি লিগ্যাল ডেফিনিশন আনা হয়েছে। এটার বিরুদ্ধে কি বলেছে দেখেন, যদি এটার ইকোসাইড যদি আনা হয় তাহলে কি হবে আসলে, ইফ অ্যাডপ্টেড, এটা যদি এখন গ্রহণ করা হয় তাহলে কি হবে, ইট উড পুট এনভায়রনমেন্টাল ডিস্ট্রাকশন অন পার উইথ ওয়ার ক্রাইমস। বলছে এটা এনভায়রনমেন্টকে যারা দূষণ করে, যারা ধ্বংস করছে গাছপালা, এই যে দেখেন ছবি দেওয়া আছে, তা এই কাজটাকে গণ্য করা হবে ওয়ার ক্রাইম হিসেবে। অর্থাৎ আপনার যুদ্ধে সময় যেই ক্রাইমগুলো করা হয়, ঠিক আছে, যুদ্ধাপরাধ, আমাদের দেশে মুক্তিযুদ্ধের সময় রাজাকাররা যা করেছে, মানুষকে খুন করেছে, হত্যা করেছে, রেপ করেছে, হাজার হাজার মানুষকে মেরে ফেলা, এইটার সমতুল্য হবে। paving the way for the prosecution of the world leaders and corporate chiefs for the worst
অ্যাটাকস অন নেচার, বলছে সবচেয়ে খারাপ খারাপ যে অ্যাটাক করা হয়, আক্রমণ করা হয় নেচারের উপরে, প্রকৃতির উপরে। হ্যাঁ, আপনি কেমিক্যাল একটা করেছেন, কেমিক্যাল একটা ফ্যাক্টরি দিয়েছেন এবং ওই ফ্যাক্টরি থেকে প্রতিদিন টনে টনে হচ্ছে বিষাক্ত কেমিক্যাল বের হয়, তাহলে এটা কি ওয়ার্স্ট অ্যাটাক অন নেচার, এটা নেচারের প্রতি, এটা প্রকৃতির উপরে অনেক বড় একটা কি অ্যাটাক। সেই কারণেই বলছে ওয়ার্ল্ডের যারা প্রসিকিউটর আছে, অর্থাৎ প্রসিকিউটর মানে কি, যারা আসলে এই যে বিচার কাজগুলো করে, তারপরে কর্পোরেট চিফ যারা আছে, এরা দায়ী থাকবে এবং তাদেরকে ধরা হবে, তাদেরকে এই অপরাধে সাব্যস্ত করে কোর্টে আনা হবে। ইটস অথার্স ওয়ান্ট দি মেম্বার্স অফ দি, মানে এখানে একটা আর্টিকেলের কথা বলা হয়েছে, বিশাল বড়, বলছে যে 4000 পেজের মতো, মানে অনেক বড় লেখা। তো ওখানে বলছে যে এই লেখকরা বলছে যে ওয়ান্ট দি মেম্বার্স অফ দি, বলছে এটার অথর, এই লেখাটার অথর বলছে যে ওয়ান্ট দি মেম্বার্স অফ দি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট টু এন্ডোর্স ইট। এই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের মেম্বার যারা আছে তাদেরকে, তারা যেন এন্ডোর্স করে, অর্থাৎ এটাকে বলা হয় অনুসাক্ষ্য, মানে র্যাটিফাই করা। বলছে যে তারা যেন এন্ডোর্স করে, এটা এটা তারা চায়, এবং হোল্ড big polluters to account in a bid to halt the unbridled destruction of the world's ecosystem. Unbridled মানে কি? Unbridled মানে বাধাহীন, কোনো বাধা নেই, হ্যাঁ, একদম ফ্রি। আনব্রিডলড মানে ফ্রি, একদম কোনো বাধা নেই। তো বলছে যে তাদেরকে যেন জবাবদিহিতার আন্ডারে আনা হয় এই কারণে, এবং ওয়ার্ল্ড ডিস্ট্রাকশন যারা করছে, ইকোসিস্টেমের ডিস্ট্রাকশন যারা করছে, তাদেরকে যেন ধরা হয়, এই কারণেই অথররা এভাবে লিখেছে, এত বিশদভাবে স্টাডি করেছে। দেখেন, এনি অফ দি আইসিসিস 123 মেম্বার স্টেটস, এখন আপনার দুইটা এমসিকিউ হয়ে গেল। আইসিসি কি? ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। আইসিসির কয়টা মেম্বার? একদম লেটেস্ট পেয়ে গেলেন, 123টা মেম্বার স্টেট। ক্যান নাও প্রপোজ ইন অ্যান অ্যামেন্ডমেন্ট টু দি কোর্টস চার্টার। এই যে চার্টার, এই চার্টারেই হচ্ছে সব ল বা এই যে নতুন নতুন ডেফিনিশন, এগুলো হচ্ছে ইনক্লুড হয়, নোন অ্যাজ দি রোম স্ট্যাটিউট। ঠিক আছে, তাহলে আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আইসিসি চার্টার কি, বা আইসিসি কোন জিনিসটা ফলো করে, বা তাদের রুল বুকটা কি, মেইন মানে ধরো সংবিধান বলতে পারেন, তাই না, আমাদের যেমন দি কনস্টিটিউশন, তাহলে সেটা কি হবে? আইসিসির ক্ষেত্রে রোম স্ট্যাটিউট হবে। ঠিক আছে, তাহলে অ্যাট দি পয়েন্ট, এই যে অ্যাট দ্যাট পয়েন্ট, আমি বুলেট তুলে ধরেছি, আপনারা কিন্তু আর্টিকেলটা অনেক বড়, হ্যাঁ, এবং আর্টিকেলটা পড়তে হবে। আমি শুধু যেগুলো দিয়ে অন্তত আপনি একটা বিশাল বড় এসে বা বড় বড় রাইটিং যেন লিখে আসতে পারেন, কয়েকটা লাইন তুলে ধরে আপনাদের একটা কি বলে, একটা পরিপূরক একটা দিয়ে রেখেছি, যেন আপনাদের পরে রিভাইজ করলে আপনার এতটুকু মনে থাকলেও আপনি পুরোটা লিখে আসতে পারবেন। তাহলে বলছে অ্যাট দ্যাট পয়েন্ট ইকোসাইড উড জয়েন। দেখেন, বলছে যদি এটা গ্রহণ হয়, এটার কাজ চলছে, যদি সব ফাইনাল হয়ে যায়, তাহলে কি হবে? ইকোসাইড হয়ে যাবে জেনোসাইড। ঠিক আছে, ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি, ওয়ার ক্রাইমস, ক্রাইম অফ অ্যাগ্রেশন, এই যে 4টা হলো না, দেখেন, জেনোসাইড, ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি 2, ওয়ার ক্রাইমস 3, ক্রাইম অফ অ্যাগ্রেশন 4, তাহলে এই যে 5th হয়ে গেল কি, সো কল্ড 5th ক্রাইম হবে, কি হবে? এই যে ইকোসাইড হয়ে যাবে 5th ক্রাইম। তাহলে কোথায় পাবেন? ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের কনসেপচুয়াল ইস্যুসে চলে যাবেন। এখানে কিন্তু সরাসরি একটা বিশাল বড় টপিক দেওয়া আছে, গ্লোবাল এনভায়রনমেন্ট। এর মধ্যে দেখেন এনভায়রনমেন্টাল ইস্যু, চ্যালেঞ্জেস, ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং, ক্লাইমেট অ্যাডাপ্টেশন এবং ক্লাইমেট ডিপ্লোমেসি। অনেক ভালো একটা টপিক, এটা একদম ভাইবা পর্যন্ত আপনার লাগবে। ক্লাইমেট ডিপ্লোমেসি, কিভাবে ক্লাইমেট নিয়ে ডিপ্লোমেসি করা যায়। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সেরই পরের এসে চলে যান, এটাও আজকে ক্লাইমেট নিয়ে। ঠিক আছে, আমি এগুলো বারবার করে তুলে ধরি কারণ এত কনসার্নিং, মানে এই জিনিসগুলো আপনি পড়লে নিজে ভয় পেয়ে যাবেন, যে আল্লাহ, মনে হবে যে এখনই কিছু একটা করি। হ্যাঁ, আমাদের বিশ্বের যে কি অবস্থা, বড় বড় দুটো আর্টিকেলই এবং একই পেজে সব এই ক্রাইম এগেইনস্ট হচ্ছে মানে এনভায়রনমেন্ট, সব এনভায়রনমেন্ট নিয়েই আর কি লেখা আর কি। দেখি আমরা বুলেট পয়েন্ট দেওয়া আছে খুব দ্রুত, এই যে বুলেট পয়েন্ট তুলে রেখেছি, আপনারা পরে এসেতে লিখে আসতে পারবেন, কারণ এনভায়রনমেন্ট নিয়ে আসবেই এসেতে, মানে কোনো মানে বুলেটের মতো মিস নাই। Devastating climate impacts to become obvious before a child born today turns 30. দেখেন, এটা এক লাইন, হ্যাঁ, এই পয়েন্ট দুটো এক লাইন। বলছে যে ডেভাস্টেটিং ক্লাইমেট চেঞ্জ দেখা যাবে। এই ক্লাইমেট ইম্প্যাক্ট আমরা খালি শুনছি, আমরা কিন্তু এখন ওইভাবে ভয়ঙ্কর ভাবে দেখছি না, অল্প অল্প দেখছি। যখন দেখবেন যে 2-3টা দেশ হঠাৎ করে পানির নিচে, মালদ্বীপ যেমন পানির নিচে চলে যাবে, তখন মানুষ নড়ে চড়ে বসবে এবং তখন কি করবে, কোনো উপায় থাকবে না। এবং বলছে দেখেন
30 হওয়ার আগে একটা বাচ্চা 30 মানে বছর হয়ে যাওয়ার আগে, ধরেন আজকে আপনার একটা বাচ্চা হলো এবং তার বয়স 30 হবার আগেই কি হবে আমরা দেখতে পাবো যে হয়তো আল্লাহ না করুক মালদ্বীপ হয়তো ডুবে গিয়েছে একদম, এবং মালদ্বীপ যদি ডুবে যায় তখন কিন্তু বাংলাদেশ কি হবে, বাংলাদেশের 80% ডুবে যাবে। অর্থাৎ আমাদের হাতে 30 বছরের বেশি নেই, 30 বছরের মধ্যেই আমরা খুবই ভয়ঙ্কর রকমের ইফেক্ট দেখতে পারবো ক্লাইমেট চেঞ্জের। এখন এটা আমাদের দেশের সিরিয়াল আগে না পরে, এটা এটা আসলে ইটস আপ টু নেচার, জানি না আমরা। কিন্তু যেহেতু আমরা ভাটির দেশ, আমাদেরটা সবার আগে দেখা যাবে, দ্যাটস ফর শিওর, তাই না? আমেরিকা বা কানাডা নিশ্চয়ই আগে দেখা যাবে না, দেখা যাবে কি সাউদার্ন দেশগুলো, যেগুলো আমরা সাউথ ইস্ট এশিয়ার দেশগুলো, সবচেয়ে নিচে যারা আছি। আচ্ছা, নাম্বার 2 দেখি কি বলছে। বাই 2050 অর্থাৎ 2050 এর মধ্যে কি হবে, 410 মিলিয়ন। এই যে এম এত ছোট্ট করে মনে হচ্ছে কি, মানে এটা আপনি ভুলে যাবেন, মনে হবে যে মাত্র 410 জন। হ্যাঁ, আমার এরকম চোখ এড়িয়ে যায়। এটা হচ্ছে মিলিয়ন, অর্থাৎ 410 মিলিয়ন মানে কি 1 মিলিয়ন সমান 10 লাখ। তাহলে এবার আপনি শূন্য বসিয়ে গুনে নেন যে কত কোটি মানুষ। তাহলে 410 মিলিয়ন মানুষ কি হবে, সিটি ডুয়েলার্স মানে কি শহরবাসী, টু ফেস সিভিয়ার ওয়াটার স্কারসিটি। অর্থাৎ আমরা এখনই তো ঢাকায় দেখেন না যে গরমের সময় কি হয়, পানি থাকে না। আমরা কিন্তু এখনই ঢাকার মানুষ একদম পাক্কা শহুরে যারা, তারাও কিন্তু দেখেন যে গরমের সময় পানি পাই না আমরা, তাই না? তাহলে এবার বুঝেন 2050-এ কি হবে। 410 মিলিয়নের মধ্যে ডেফিনেটলি আমাদের সব আছে, আমাদের দেশের যত জনসংখ্যা আছে, কত কোটি, 17 কোটি বা 18 কোটি হোয়াট এভার, অবশ্যই এর মধ্যে আছে, এটা নিশ্চিত থাকেন। এবং কি হবে, সিভিয়ার ওয়াটার স্কারসিটি, অর্থাৎ এমনও হতে পারে সারাদিনে পানিই পেলাম না। তাহলে গ্রামের মানুষ কি করবে, এটা গ্রামের মানুষই জানে, আই ডোন্ট নো, হয়তো নদীর পানি তারা খাবে। আচ্ছা, নাম্বার 3 দেখেন, আপ টু 80 মিলিয়ন মোর রিস্ক হাঙ্গার বাই 2050। মানে কি মোর রিস্ক হাঙ্গার মানে কি, অর্থাৎ 80 মিলিয়ন মানুষের মুখে এই যে হাঙ্গার থাকবে, দারিদ্র থাকবে, ক্ষুধা থাকবে, ক্ষুধা, হাঙ্গার মানে তো ক্ষুধা থাকবে 2050-র মধ্যে। 420 মিলিয়ন, এখন আরো বাড়তেছে, 420 মিলিয়ন হয়ে গেছে 410 থেকে। 420 মিলিয়ন কি হবে, more will be exposed to extreme and potential lethal heat waves আসলে আমরা বাংলাদেশে এখনো এই নামটার সাথে পরিচিত না, কিন্তু আমরা কিন্তু এক্সপিরিয়েন্স করি। গরমের সময় দেখবেন হঠাৎ করে অনেক গরম পড়ছে, ভ্যাপসা লাগছে, কিন্তু এগুলো বিদেশি দেশগুলা, মানে যেগুলো হচ্ছে বিদেশ, যেমন ধরেন ইউএসএ বা কানাডা, ওদের এখানে ওরা বলে হিট ওয়েভ বলে। অর্থাৎ ওদের যখন হয়, বা মেক্সিকো, হ্যাঁ, এইসব ওদের যখন হয় তখন হচ্ছে মানুষ মারা যায়, এতই গরম পড়ে। এবং এতই হিট ওয়েভ মানে হচ্ছে গরমের আর কি, হাওয়াটা গরম। লিথাল মানে কি বলেন তো? লিথাল মানে হচ্ছে মানে মারাত্মক, মেরে ফেলবে আপনাকে, এতই গরম যে মানুষ মরেই যাবে, ডিহাইড্রেশন এত, মানে আমরা যেমন হাঁসফাঁস করি, কিন্তু ওখানে মানুষ মানে মারাই যাবে। তাহলে এই জিনিসটা কত ভয়ঙ্কর, গরমে মরে যাচ্ছে মানুষ। স্পিসিস এক্সটিংশন মানে কি জানি, বিলুপ্ত। আর স্পিসিস মানে কি বিভিন্ন প্রজাতির প্রাণী, যেমন মোর ওয়াইড স্প্রেড ডিজিজ, এই যে এখন যেমন ডিজিজ বেড়ে গেছে, আমাদের কোভিড কিন্তু আমরা কন্ট্রোল করতে পারছি না, এবং এটা কিন্তু এই ক্লাইমেট চেঞ্জেরই কিন্তু একটা ইম্প্যাক্ট। এটা আমরা হয়তো এখনো মানে মানুষজন সময় পাচ্ছে না, কিন্তু দেখবেন রিসার্চ আসবে, অনেক রিসার্চাররাই ধারণা করছে, বলছে। এবং এই যে দেখেন সামনে যে প্রেডিক্ট করতেছে, আমরা যে এখন ভবিষ্যৎবাণী করছে সায়েন্টিস্টরা, যে এই যখন টেম্পারেচার বাড়বে তাহলে কি হবে, মোর ওয়াইড স্প্রেড ডিজিজ, মানে আরো বেশি ব্যাপক আকারে অসুখ বিসুখ, রোগ শোক হচ্ছে ছড়িয়ে যাবে। তাহলে কি এখন আমরা বুঝতে পারছি, কিন্তু এই যে ভাইরাস, এই যে রোগ শোক ছড়িয়ে যাচ্ছে, তো তখন আরো বেশি বেড়ে যাবে। আনলিভেবল হিট, অর্থাৎ এতই গরম যে বাঁচা যায় না। ইকোসিস্টেম কোল্যাপস, বিভিন্ন বাস্তুসংস্থান কোল্যাপস করবে। সিটিজ মিনেসড বাই রাইজিং সিজ, মিনেস মানে কি, আমি কিন্তু আমার ওয়ার্ল্ড ম্যাপের বইয়ের সিরিজে কিন্তু এই ওয়ার্ডগুলো পড়িয়ে ফেলেছি অলরেডি। যারা আমার ওয়ার্ল্ড ম্যাপের সিরিজগুলো হয়তো অল্প অল্প দেখে রেখে দিয়েছেন, তাদেরকে আমি বলবো যে আসলে একবার দেখলে কখনোই আপনারা মনে থাকবে না, অনেকবার শুনতে হবে, দেখতে হবে, তারপরে আপনি ডেইলি স্টারে মিলাতে হবে, তারপরে বসবে মাথায়। আপনার এত সোজা না, অনেক কঠিন। একবার ভিডিও দেখে যদি হয়ে যেত তাহলে তো সবাই এতদিনে জিনিয়াস হয়ে যেত। সো আপনারা দেখবেন ওখানে আমি পড়িয়েছি, মিনেস মানে হচ্ছে অনেক বড় একটা অস্বস্তি,
অনেক বিরক্তিকর। যেমন ধরেন আপনার বাসা অনেক তেলাপোকা, এটা একটা মিনেসিং একটা সিচুয়েশন, অনেক ইঁদুর, তখন আপনি কি করবেন? তখন কিন্তু আসলে খুবই ঘৃণা লাগে, মানে ওই সময়টা অসহায় লাগে, সহজে কন্ট্রোল করা যায় না। তো এটাই বলছে রাইজিং সিজ, বলছে যে প্রত্যেক বিভিন্ন সিটি শহরগুলোতে কি হবে, রাইজিং সি হবে। যেমন আমাদের দেশে তো নাই, কিন্তু দেখবেন ইটালি, তারপরে হচ্ছে বিভিন্ন শহর আছে, আপনি ম্যানহাটন নিউ ইয়র্কে যান, তারপরে হচ্ছে আপনি ইউকেতেই যান, ওখানে কিন্তু বিভিন্ন সমুদ্রের বা নদী আছে। তো এগুলো কি হবে, এগুলোর যখন লেভেল বেড়ে যাবে, ওই শহরগুলো কি হবে, আস্তে আস্তে বসবাসের অযোগ্য হবে, কারণ অনেক বেশি বন্যা হবে, অনেক বেশি হ্যাঁ যত ধরনের রাইজিং সি রিলেটেড প্রবলেম আছে সেগুলো কিন্তু হতে থাকবে। These and other devastating climate impacts are accelerating and bound to become painfully obvious before a child born today turns 30. ওই একই ঘুরে ফিরে একই, যে আপনার যদি আজকে একটা বাচ্চা হয়, অথবা আপনার আপনার যদি আজকে একটা ভাই হয় ছোট, সে মানে আজকে যদি জন্মগ্রহণ করে, অর্থাৎ সে 30 বছর তার হওয়ার আগেই আমরা এইসব দেখতে পাবো অবভিয়াস। সবার চোখে তখন ক্লিয়ার হয়ে যাবে যে ক্লাইমেট চেঞ্জের ভয়াবহতা, দেশের পর দেশ হচ্ছে ডুবে যাবে, তারপরে সিটি বিভিন্ন শহর হচ্ছে ডুবে যাবে। তো তাহলে 30 বছর যদি চিন্তা করে, খুব বেশি কিন্তু না, অল্প কিন্তু, খুবই কম সময়। তাহলে দেখেন, the choices societies make now will determine whether our species thrives or simply survives as the 21st century unfolds. The Intergovernmental Panel on Climate Change, IPCC, says in a draft report seen exclusively by AFP, বলছে যে আইপিসিসি আমরা জানি, তাই না? আরেকটা আপনি পেলেন, খুব ইম্পর্টেন্ট একটা সংস্থা পেলেন, এটা কিন্তু ইউনাইটেড নেশনসেরই ওয়েদার উইং, অর্থাৎ ক্লাইমেট চেঞ্জের নিয়ে যারা কাজ করে। তাহলে দ্য ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, এই প্যানেলটা বলছে যে আমরা আমরা এখন কি করছি, দি চয়েসেস সোসাইটিজ মেক, আমাদের মানে সমাজ যা আমরা গ্রহণ করি, আমরা যেভাবে চলার সিদ্ধান্ত নিব, আমরা কি ফসিল ফুয়েল ইউজ করব, নাকি আমরা আসলে ইকো ফ্রেন্ডলি চয়েসগুলোতে যাব, তাহলে সেটাই ডিসাইড করবে যে আমরা আসলে কি করব, সারভাইভ করব নাকি আমরা থ্রাইভ করব। থ্রাইভ মানে কি, অনেক উচ্চ মানে উন্নতি করা, আর সারভাইভ মানে কোনো মতে বেঁচে থাকা, এবং তারপরে 21st সেঞ্চুরির পরে আস্তে আস্তে আমরা দেখা যাবে বিলুপ্ত হতে শুরু করব, হিউম্যান বিইংই হয়তো হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে আস্তে আস্তে। কারণ যদি প্রকৃতি না থাকে আমরা কতদিন টিকবো? আমাদের যদি গাছগাছালি না থাকে, পশু পাখি, যে বিভিন্ন স্পিসিস এক্সটিংক্ট হয়ে গেছে, তাহলে আমরা কি খেয়ে বাঁচবো? এখন তো আমরা হাঁস মুরগি গরু ছাগল খেয়ে বাঁচি, তো এরা যখন নাই হয়ে যাবে তখন আমরা কি খেয়ে বাঁচবো? তারপরে দেখেন, কনজারভেশন অ্যান্ড রিস্টোরেশন অফ সো কল্ড কার্বন ইকোসিস্টেম, ব্লু কার্বন ইকোসিস্টেম, দেখেন ব্লু কার্বন ইকোসিস্টেম, kelp and mangrove forests, for example, enhance carbon stocks and protect against storm surges, as well as providing wildlife habitats, coastal livelihoods and food security. তো বলছে যে এই রিস্টোরেশন এবং কনজারভেশন কি, কোনগুলো বলেন তো? ব্লু কার্বন ইকোসিস্টেম। তো এটা একটা নতুন টার্ম পেলেন আপনি, ব্লু কার্বন ইকোসিস্টেম। এইটা শর্ট নোটসে চলে আসতে পারে, অথবা বলতে পারে যে কিভাবে তুমি ট্যাকেল করবা, তখন আপনি একটা উপায় হিসেবে দিতে পারেন যে দেখেন, আমরা ব্লু কার্বন ইকোসিস্টেমের মাধ্যমে, দ্যাট ইজ এই যে কেল্প অ্যান্ড কি ম্যানগ্রোভ ফরেস্ট, এগুলোর মাধ্যমে আমরা ট্যাকেল করতে পারি। তাহলে কি কি সুবিধা এই ম্যানগ্রোভ ফরেস্টের? এরা কি করে দেখেন, প্রোভাইডিং ওয়াইল্ড লাইফ হ্যাবিট্যাটস, বন্য প্রাণীদের কি থাকার জায়গা, হ্যাবিট্যাট, কোস্টাল লাইভলিহুড, কোস্টাল মানে কি, এই যে তীরবর্তী যেসব জীবিকা নির্বাহ করে, যেমন ফিশারম্যান, তারপরে ধরেন যারা মানে গ্রামের মানুষ, তারপরে ফুড সিকিউরিটি দেয়। সো এগুলো বলে আপনি বলবেন যে আমরা ট্যাকেল করতে পারি। ট্রানজিশনিং টু, দেখেন, মোর প্লান্ট বেসড ডায়েটস ক্যান অলসো রিডিউস ফুড রিলেটেড এমিশনস অ্যাজ মাচ অ্যাজ 70% বাই 2050। এটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমরা কেন ভেজিটেরিয়ান হই না। আমাদের দেশে যদি সবাই এখন ভেজিটেরিয়ান হয়ে যায়, তাহলে কি হবে বলেন তো? তাহলে যারা গরুর মাংস খাচ্ছে, আমরা গরুর মাংস, যেমন বিফ, হ্যাঁ, এইসব যদি খাওয়া বন্ধ করে দিই, কি হবে? একটা সময় গরুর যে চাষাবাদটা হয়, অর্থাৎ গরুকে আমরা কি করি, আমরা পালি,
তারপরে হচ্ছে বাছুর হয়, তারপরে আমরা আবার কি করি, ফার্মিং করি, যে না বিক্রি হয় গরু, পেলে গরু বড় করে অনেক গরু বিক্রি হয়। এইভাবে কি হয়, গবাদি পশু যারা এরা হচ্ছে মানে সবচেয়ে বেশি কার্বন ডাই অক্সাইড ইউজ করে, কি নির্গত করে কিভাবে, তাদের যেই মলমূত্র আছে সেখান থেকে তারা হচ্ছে খেয়ে থাকে আপনার ঘাস, এগুলো গাছপালা খেয়ে থাকে, এবং সবচেয়ে বেশি হচ্ছে কার্বন ডাই অক্সাইড নির্গত হয় এদের মলমূত্র থেকে। তো এই এখন যদি পলিটিশিয়ানরা বলা শুরু করে যে তোমরা গরুর মাংস খেও না, তাহলে কিন্তু কেউ তাদেরকে ভোট দিবে না, তাই না? আমরা সবাই পছন্দ করি গরুর মাংস, মুরগির মাংস, তারপরে হচ্ছে খাসির মাংস। তো এই কারণে কিন্তু যদি বলছে প্লান্ট বেসড ডায়েট যদি আমরা করতে পারি, সবাই মিলে যদি আমরা গাছগাছালি, শাকসবজি এগুলো খেয়ে থাকি, তাহলে কি হবে, ফুড রিলেটেড যে কনজাম্পশন বিদেশে তো আরো ভয়াবহ। যেমন ধরেন ওরা পোর্ক খায়, ওরা শুকরের মাংস খায়, ওরা হচ্ছে আরো বিভিন্ন ধরনের খায়, পোকামাকড়ও খায়, তারপরে হচ্ছে আরো পশু পাখি খায় যেগুলো আমরা হয়তো খাই না, তাই না? তাহলে এইগুলো, এই ফুড রিলেটেড এমিশন আছে, কার্বন ডাই অক্সাইড কিন্তু অনেক নির্গত হয়। তো এটা বলছে 70% কমিয়ে আনা যাবে, 100-র মধ্যে 70% কমিয়ে আনা যাবে 2050-এর মধ্যে। সো এটা কিন্তু অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হতো, কিন্তু আনফরচুনেটলি এটা সবাই কিন্তু করবে না, করছে না। কিন্তু আমরা কিন্তু এখন সবাই জানি যে, দেখবেন যে অনেক মানে অনলাইনে কিন্তু এখন অনেক অ্যাডভার্টাইজমেন্ট হয় যে কিভাবে আমরা ভেজিটেরিয়ান একটা ডায়েট বা ভিগান ডায়েট, হ্যাঁ, যেমন ডিম, দুধ, এগুলো হচ্ছে যদি খাওয়া বন্ধ করি, যেমন দুধের জন্য কিন্তু গরুর ফার্মিং করা হয়, পোলট্রি ফার্মিং, তাই না? তো এই যে দুধ খাওয়া বন্ধ করলে কিন্তু এই ফার্মিং গুলো আর হবে না, ন্যাচারালি যা হয় তাই থেকে যাবে, তাই না? তো কিন্তু এটা আসলে সম্ভব না, এটা পলিটিক্যাল একটা অনেক বড় একটা অ্যাসপেক্ট আছে। চাইলেই লিডাররা কিন্তু আহ্বান দিতে পারতো, কিন্তু এটা তারা করবে না, কারণ এটা তো অশান্তি হয়ে যাবে আর কি, এটাতে রাজনৈতিক অনেক অশান্তি এবং যুদ্ধ লেগে যেতে পারে। হট টার্মস কি তাহলে? ইকো অ্যাওয়েকেনিং, এইটা হচ্ছে আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, ইকো অ্যাওয়েকেনিং। আমি পরে অবশ্য কুইজ বলবো, সমস্যা নেই, বাট এটা হচ্ছে আমি আরো বড়, অনেক বড় আর্টিকেল তো, তা আমি শুধুমাত্র টার্ম তুলে দিচ্ছি, আপনাদেরকে এমনিও পড়তে হবে। তাছাড়া এই যে দেখেন এখানে কোড আছে, এই কোডটা আপনারা ইউজ করতে পারবেন, সরাসরি আমি তুলে ধরেছি কোড। এডিটোরিয়াল পেজে চলে আসি, দ্য সিঙ্ক হোল অফ আনপ্রেডিক্টেবল রেগুলেশন ইন ডিজিটাল বাংলাদেশ। আমি এটা বোল্ড, বিভিন্ন টার্ম বোল্ড করতে চেয়েছি, কিন্তু আবার করিনি, কারণ পুরো আর্টিকেল বেছে বেছে আমি কয়েকটা প্যারাগ্রাফ তুলে ধরেছি। এগুলোই আপনারা বারবার যদি একটু রিভাইজ করেন, লিখে আসতে পারবেন। যদি কি বাংলাদেশের যে ডিজিটাল বাংলাদেশ, অর্থাৎ টেকনোলজির জন্য বিভিন্ন যেই পদক্ষেপ নিয়েছে সরকার, সেটা রিলেটেড হচ্ছে, এই যে দেখেন, সেটা রিলেটেড একটা আর্টিকেল, খুবই কঠিন আর্টিকেল, পড়লে আমি 2বার পড়েছি, আমার তারপরে বুঝতে কষ্ট হয়েছে। তা আপনারা 2-3বার পড়বেন, হ্যাঁ, কঠিন লাগলেও একটু বারবার পড়লে কি হবে, আপনার ভয়টা কেটে যাবে। আর তাছাড়া এখানে তোমার নোট থাকছে, পরে রিভাইজ করবেন। ডিজিটাল বাংলাদেশ নিয়ে প্রশ্ন আসবেই, তাই না? এবং আমাদের প্রত্যেকটা সেক্টরেই হচ্ছে এটা ইম্পর্টেন্ট। এখানে দেখেন কি বলছে, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা সেকেন্ড স্পেল অ্যাট দ্য অফিস বিগ্যান দি মাচ ওয়ান্টেড ডিজিটাল বাংলাদেশ পলিসি জানুয়ারি 2009। তাহলে আপনার একটা এমসিকিউ হয়ে গেল, কবে নিয়েছিল ডিজিটাল বাংলাদেশের প্রজেক্ট? 2009-এ। তো এইভাবে আপনি পড়লে কি আপনার এমসিকিউ কিন্তু কাভার হচ্ছে। তো আপনারা কখনোই মনে করবেন না যে আসলে আপু কি পড়াচ্ছে, এগুলো তো আসলে এগুলো খুবই ব্রড আর কি, এগুলো লেখার ক্ষেত্রে আমাদের আসলে দরকার হচ্ছে প্রিলির জন্য, ঠিক আছে? এটা কিন্তু রিটেন আমি যদিও বলি, কিন্তু বেসিক্যালি এটাই আপনার প্রিপারেশন। আপনার রিটেনের সাথে সাথে প্রিলিটা কিন্তু অটোমেটিকই হয়ে যাচ্ছে, এটা আলাদা কিছু না। রিটেন হচ্ছে এই বড় গোল্লা, আর প্রিলি হচ্ছে ছোট গোল্লা। আপনি বড় গোল্লা পড়ে ফেললে এই ছোট গোল্লা কিন্তু ভেতরেই আছে, দেখেন, ঠিক আছে? সো এটাই আমি সবসময় প্রমোট করে এসেছি। আপনার কখনোই প্রিলির কোনো লস হচ্ছে না, বরং আপনার আজীবন বলতে লেগেছি, আজীবন ঠিক না, বাট মিনিমাম 5 থেকে 6 বছর এমনিতেই মনে থাকে। আমি আমার প্রথমবার বিসিএস প্রথমবারই দিয়েছি, এবং প্রথমবারই যেভাবে প্রিপারেশন নিয়েছি, আজ থেকে আরো মনে হয় 4 বছর আগে, এখন তো জয়নিং হয়ে গেছে, 4 বছর আগে প্রিপারেশন শুরু হয়েছে, আমার এখনো সবই মনে আছে। আমি আই এম টিচিং ইউ ফ্রম মাই মেমোরি, আমি জাস্ট এখন কন্টিনিউ করছি, আমি নতুন করে তো কিছু পড়ছি না। সো আপনার 2-3টা বিসিএস কাটিয়ে দেওয়ার মতো মনে থাকবে আপনি যখন রিটেন বেস পড়বেন।
সো আপনার ইন দ্য লং রান অনেক লাভ আছে, কষ্ট বেশি হয়, বাট আপনি একবার পড়লে আপনার রিভাইজ করা লাগে না। তো এটা আপনারা দেখে নেবেন। হ্যাঁ, কঠিন আছে এই আর্টিকেলটা, খুবই কঠিন, বাট এখানে বিভিন্ন টার্ম পাবেন। এই যে ছোট ছোট করে আমি যখন এই যে পয়েন্ট করে দিয়েছি না, এভাবে একটা একটা করে লাইন করে দিয়েছি, আপনি সিম্পলিফাইড ভাবে পড়তে চাইলে আমার এখান থেকেই পড়তে পারেন। আর্টিকেলটা দেখলে ভয় লাগতে পারে, কঠিন, হ্যাঁ, কিন্তু আসলে ইম্পর্টেন্ট আর কি। যেমন এখানে বলছে যে এখানে নামমাত্র ই হয়, অ্যামেন্ডমেন্ট হয়, এখানে আসলে আদতে কোনো অ্যামেন্ডমেন্ট হবে না, এখানে জাস্ট একটা নামমাত্র, এই যে দেখেন এই যে the authorities have uploaded a draft amendment to their websites ostensibly for public consultation। বলছে দেখে মনে হচ্ছে যে পাবলিক কনসালটেশনের জন্য দিয়েছে ওয়েবসাইটে, কিন্তু আসলে দেখেন ইট উইল অনলি বি ইন নেম। বলছে এটা শুধুমাত্র নামে মাত্র সরকার কর্তৃপক্ষ হচ্ছে আপলোড করেছে ওয়েবসাইটে, যে হ্যাঁ মানুষ দেখুক, মানুষ কনসাল্ট করুক, মতামত দিক, কিন্তু আসলে আদতে কোনো অ্যামেন্ডমেন্ট হবে না, এটা জাস্ট হচ্ছে নাম মাত্র। এই যে দেখেন, ইন অল লাইকলিহুড this amendment will be passed unchanged, keeping the feedback of consultation undisclosed as usual। বলছে কখনোই এগুলো প্রকাশ পায় না যে আসলে কি কনসাল্ট করা হয়েছে। হ্যাঁ, একটু আপনারা দেখে নেবেন, এখানে বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে লেখা আছে, বিআরটিসি নিয়ে লেখা আছে, তারপরে যে দেখেন the credibility has regulatory credibility has already plummeted, plummet মানে কি একদম কমে যাওয়া, to its lowest ebb মানে ভাটা পড়েছে, ebb মানে কি হচ্ছে ভাটা পড়া। The chronological exit of Singapore's Singtel, Japan's NTT Docomo and India's Airtel। India's Airtel কিন্তু আমরা চিনি, তাই না? অথচ আরো দুটো কোম্পানি আছে যারা কিন্তু ক্রোনোলজিক্যালি ছেড়ে গেছে আমাদের দেশটাকে। তাহলে রাইট আনপ্লিজেন্ট টেক্সট অন দি টেলিকমস সেক্টরস ওয়াল। বলছে এগুলো আসলে বুঝাচ্ছে অস্বস্তিকর হচ্ছে একটা লেখা লিখে, এরা যে আস্তে আস্তে চলে যাচ্ছে, এটা মানে কি ক্রেডিবিলিটি কমে গেছে, আমাদের বিশ্বাসযোগ্যতা খুবই কমে গেছে। রেগুলেটরি মানে কি, এগুলো হচ্ছে রেগুলেট করা, যারা আসলে এগুলো দেখাশোনা করে, অর্থাৎ সরকার, যে এই যে বিটিআরসি পেয়ে গেলেন, বিটিআরসি কিন্তু আসতে পারে, ইলাবোরেশন কি বিটিআরসির, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন। এইটা আমরা কিন্তু চিনি, আমাদের যত টেলিকমিউনিকেশন ফোন, মোবাইল ফোনের যে কোম্পানি, তাদেরকে সরকারের পক্ষ থেকে যে কোম্পানিটা রেগুলেট করে, যেমন বাংলাদেশ ব্যাংক রেগুলেট করে কি, সকল ব্যাংকের রেগুলেটর হচ্ছে বাংলাদেশ ব্যাংক, ঠিক একইভাবে বিটিআরসি হচ্ছে সকল টেলিকমিউনিকেশন কোম্পানির রেগুলেটরি কোম্পানি মানে অথরিটি। তো বলছে এটার হচ্ছে ক্রেডিবিলিটি কমে গেছে, বিশ্বাসযোগ্যতা কমে গেছে বিটিআরসির, ঠিক আছে। তো বলছে দি গভর্নমেন্ট শুড রিস্টোর দি বিটিআরসিস অথরিটি টু দি প্রি 2010 এরা, অর্থাৎ 2010-এর আগে যে যুগটা ছিল তখন হচ্ছে ক্রেডিবিলিটি ছিল, বলছে তখন যুগে ক্রেডিবিলিটিটা ফিরিয়ে আনতে হবে, আদারওয়াইজ ইটস ডিজিটাল বাংলাদেশ উইল রিমেইন এ ডিফারেন্ট গোল টু অ্যাচিভ। বলছে আদারওয়াইজ এই ডিজিটাল বাংলাদেশ গোলটা অ্যাচিভ হবে না। আমরা এখন খুব দ্রুত এটা আমি স্কিম করে যাই, ওপিনিয়ন পেজে চলে আসেন। হিউম্যানিটি শুড নট বি সেপারেটেড বাই বর্ডার্স অর ওয়াটার, ঠিক আছে। বলছে যে এখানে ওয়াটার ক্রাইসিস নিয়ে লেখা আছে, পুরো বিশ্বের ওয়াটার ক্রাইসিস, এটাও ইম্পর্টেন্ট। আপনি দেখেন এনভায়রনমেন্টের সাথে অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং এর সাথে কত দিক জড়িত। হ্যাঁ, আমাদের কিন্তু ভবিষ্যতে কি হবে, যারা বড়লোক দেশ তারা দেখা যাবে পানি কিনে খেতে পারবে, আমরা পানি, যেমন ইন্ডিয়াতে কিছুদিন আগে কোভিড এর জন্য কি হলো, অক্সিজেন নাই, তারা কিন্তু টাকা আছে কিন্তু অক্সিজেন তো নাই, তো তখন ওরা বিভিন্ন দেশ থেকে সাহায্য চেয়েছে। তো তাহলে কি একটা সময় যেটা হবে যে পানি যখন থাকবে না তখন কি করবে, এবং পানি থাকবে না কেন বলেন তো, এইটাও তো এনভায়রনমেন্টের ইস্যু, এটাও তো ক্লাইমেট চেঞ্জেরই একটা ইফেক্ট হবে। তো ঘুরে ফিরে বলছে যে আরো রেফিউজি বাড়বে, এই যে দেখেন দুর্ভিক্ষ হবে, মিয়ানমার, বুরকিনা ফাসো, তারপরে দেখেন 235 মিলিয়ন পিপল কি হবে, উইল নিড হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স অ্যান্ড প্রোটেকশন। বলছে যে এত মিলিয়ন মানুষের কি হবে, মানবাধিক মানবিক একটা হেল্প লাগবে, অ্যাসিস্ট্যান্স, দেখেন মানবিক সাহায্য লাগবে এবং প্রোটেকশন লাগবে, এদেরকে রক্ষা করতে হবে। ডিসপাইট দিস, এই যে ইউকে গভর্নমেন্ট কি করেছে, হ্যাজ কাট এইড, অর্থাৎ ইউকে হচ্ছে এইড দিত, সাহায্য করতো 42% লিভিং অ্যাপ্রক্সিমেটলি 70,000 পিপল উইদাউট হেলথ কেয়ার সার্ভিসেস। হ্যাঁ, অ্যান্ড 10,000 উইদাউট ওয়াটার ইন দি ওয়ার্ল্ডস লার্জেস্ট রেফিউজি সেটেলমেন্ট ইন কক্সবাজার, বাংলাদেশ। এখানে কক্সবাজারের রোহিঙ্গার ক্যাম্পে
ইউকে গভর্নমেন্ট যে ফান্ড দিত সেটা যে কত কমিয়ে দিয়েছে দেখেন, 42% কমিয়ে দিয়েছে। 100-র মধ্যে 42% নাই। তো এটাই বলছে, তাহলে কত হয়েছে, 70,000 পিপুল কি হয়েছে, যারা স্বাস্থ্য মানে হেলথ কেয়ার পাচ্ছে না। তারপরে হচ্ছে এই যে পানি পাচ্ছে না 10,000 মানুষ। তো বলছে তো তো এটার সাফাই গিয়েছে, এটাও দেখবেন যে বলছে যে আসলে প্যান্ডেমিকের কারণে আমাদের একটু অল্প কাট করতে হয়েছে, কিন্তু আসলে কিন্তু অনেক বড় কাট, এটাই লেখা আছে। ফরেন সেক্রেটারি ডমিনিক রাব, আপনি কিন্তু পেয়ে গেলেন যদি আপনাকে জিজ্ঞেস করা হয় প্রিলিতে যে ইউকে এর এখন ফরেন সেক্রেটারি কে, তাদের কিন্তু ফরেন সেক্রেটারি বলা হয়। আমাদের যেমন ফরেন মিনিস্টার, ওদের হচ্ছে ফরেন সেক্রেটারি। তাহলে কি হবে, ডমিনিক র্যাব, এটা কিন্তু ব্রিটেন মানে ইউকে। তারপরে হোম অফিস মিনিস্টার কে, ভিক্টোরিয়া আটকিন্স। তা আপনি কিন্তু ইউকে এর ক্ষেত্রে আপনার এমসিকিউ হয়ে যাচ্ছে, ইউকে এর প্রশাসন সম্পর্কে জানতে পারছেন। তারপরে যেখানে থিম আছে, রিফিউজিদের থিম আছে, যে গত বছরে ছিল এভরি অ্যাকশন কাউন্টস, আর এখন হচ্ছে, তাহলে আপনার যদি প্রশ্ন আসে এখন এবার এই বছরের থিম কি, রেফিউজি ডেতে থিম কি, অর্থাৎ শরণার্থীদের জন্য, শরণার্থী নিয়ে আসবেই ইন্টারন্যাশনালে প্রশ্ন মানেই হচ্ছে শরণার্থী, রেফিউজি। তাহলে আপনার উত্তর কি হবে, টুগেদার উই হিল, অর্থাৎ 2021-এর এটা থিম, টুগেদার উই হিল, লার্ন অ্যান্ড শাইন। আমরা সবাই একসাথে কি করি, হিল করি, আরোগ্য লাভ করি, আমরা শিখি, লার্ন করি, অ্যান্ড শাইন, অর্থাৎ আমরা আলো ছড়িয়ে দেই। তো খুবই সুন্দর এগুলো, আমি যতটুকু দিয়েছি এটুকুই আপনার নোট থাকলে চলবে, আর পড়ে আসবেন আর্টিকেলটা, পরে কিন্তু আর্টিকেল আর পড়া হবে না। আপনি যদি মনে করেন পরে আর্টিকেলগুলো পড়বো, আর জীবনেও পড়া হবে না। সো আমারটাই বরং আপনি পরে আপনি রিভাইজ করতে পারেন, কিন্তু আজকে নগদে নগদে আর্টিকেল পড়বেন, ঠিক আছে? অর্থাৎ সকালে সকালে উঠে আর্টিকেল পড়ে নেবেন। আর রিভাইসের জন্য আমার ভিডিওটা আপনার তো এমনিতেই থাকছে, সো আমারটা আপনি পরে করেন, সেটা কোনো সমস্যা নাই। বাট যদি নিউজ পেপার রিডিং হয়, পুরনো নিউজ পেপার কিন্তু কেউ পড়তে ইচ্ছা করে না, কখনোই ইচ্ছা করে না। সো তখন আপনার আর পড়া হবে না, ঠিক আছে? আমরা চলে যাই, আর সিলেবাস তো আছে গ্লোবাল এনভায়রনমেন্ট। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, রোড টু ফ্রিডম। আজকের দিনে আমাদের মুক্তিযুদ্ধের একটা ঘটনা পড়ি, যে বাংলাদেশ গভর্নমেন্ট টেলস নিক্সন নট টু কন্ট্রিবিউট টু জেনোসাইড। এখন বাংলাদেশ গভর্নমেন্ট কি করলো, আমাদের যে মুজিবনগর সরকার অনুরোধ করলো রিচার্ড নিক্সনকে, যে আপনারা গণহত্যায় আপনারা কন্ট্রিবিউট করবেন না, গণহত্যায় আপনাদের নিজেদের কোনো অবদান রেখেন না। তো ওখানে অনেক এমসিকিউ আপনার কভার হয়ে যায়। যেমন দেখেন তখন কি ছিল, অ্যাক্টিং প্রেসিডেন্ট অফ গভর্নমেন্ট অফ বাংলাদেশ সাইয়েদ নজরুল ইসলাম। তার আমি যদি জিজ্ঞেস করি যে তখন গভর্নমেন্ট বাংলাদেশের অ্যাক্টিং প্রেসিডেন্ট অর্থাৎ ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট কে ছিলেন, তাহলে কি বলবেন, সৈয়দ নজরুল ইসলাম। তাহলে যদি বলা হয় ইউএস এর প্রেসিডেন্ট কে ছিল তখন মুক্তিযুদ্ধকালীন, তখন আপনার ইউএস প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন, ঠিক আছে? তারপরে হচ্ছে আরেকটা দেখেন, ইউএস প্রেসিডেন্ট ডেপুটি স্পেশাল অ্যাসিস্ট্যান্ট ফর ন্যাশনাল সিকিউরিটি অ্যাফেয়ার্স, তাহলে এটার নাম কি, এই লোকের নাম কি ছিল, আলেকজান্ডার হেইগ। আপনার মনে হতে পারে আয় হায় এত ভিতর থেকে আসবে, মুক্তিযুদ্ধে মানে কোথায় তেলাপোকা ছিল, কোথায় ইঁদুর ছিল, এটাও আসতে পারে। মানে আমি কথার কথা বললাম, মানে মুক্তিযুদ্ধের ক্ষেত্রে এভরি ডিটেল কাউন্টস, সব ডিটেলই আপনার আসতে পারে, কারণ মুক্তিযুদ্ধে এতটাই হচ্ছে গুরুত্ব দিচ্ছে আমাদের সরকার, বর্তমান সরকার, আপনার মানে যে কোনো কিছুই আসতে পারে। সো মুক্তিযুদ্ধের ক্ষেত্রে কোনো মাফ নাই। তো একটাই উপায়, প্রতিদিনই একটু একটু করে এই যে আর্টিকেলগুলো পড়ে ফেললে আপনার ভয় কমে যাবে, আপনার বিশাল বড় সিলেবাস আস্তে আস্তে পার হয়ে যাবে। তো এখানে দেখেন, পাকিস্তান ক্লেমস কন্ট্যাক্ট উইথ মুশতাক। তো এখানে একটা চমক আছে, এ কারণে আমি এটা তুলে রেখেছি, যে অ্যান অ্যাসোসিয়েট প্রেস রিপোর্ট ফ্রম ঢাকা, এই ঢাকা থেকে একটা রিপোর্ট গেছে, এই রিপোর্টে বলা হয়েছে, কোট করা হয়েছে, দেখেন, ইনফর্মড পাকিস্তানি গভর্নমেন্ট সোর্সেস as saying that martial law authorities have been in contact with খন্দকার মুশতাক আহমেদ। অর্থাৎ কি, মার্শাল ল অথরিটি মানে কি, পাক বাহিনীর সাথে, মানে আমাদের শত্রুপক্ষের সাথে কি হয়েছে, কন্ট্যাক্ট, ইন কন্ট্যাক্ট, মানে যোগ সাযোগ আছে কার, খন্দকার মুশতাক আহমেদ, ভাইস প্রেসিডেন্ট অফ বাংলাদেশ আওয়ামী লীগ। এই যে বাংলাদেশ আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট ছিল তখন, অথচ ওনাকে বলা হচ্ছে যে খন্দকার মুশতাক আহমেদ নাকি পাক বাহিনীর সাথে জড়িত, মার্শাল ল অথরিটির সাথে জড়িত। অফিসিয়ালি ডেজিগনেটেড ফরেন মিনিস্টার অফ দিস সেশনিস্ট বাংলাদেশ গভর্নমেন্ট। বলছে বাংলাদেশ গভর্নমেন্টের তখন যে মুজিবনগর মানে ওই যে এক্সাইল, গভর্নমেন্ট ইন এক্সাইলের ফরেন মিনিস্টার ছিলেন হচ্ছে কে, খন্দকার মুশতাক আহমেদ, এবং উনাকে বলা হচ্ছে যে উনার যোগ সাযোগ আছে, অর্থাৎ ইন এ সেন্স বলা হচ্ছে যে উনি আসলে দেশদ্রোহী।
এটা বলা হচ্ছে, মানে বাংলাদেশের সাপেক্ষে যদি চিন্তা করি আমরা, তাহলে সোর্সেস ক্লোজ টু দি এক্সাইলড বাংলাদেশ গভর্নমেন্ট ডেসক্রাইব দিস অ্যাজ এ ব্লেটেন্ট লাই। ব্লেটেন্ট মানে কি, একদম সরাসরি, মানে এটা হচ্ছে একটা মিথ্যা, একটা ডাহা মিথ্যা কথা। হ্যাঁ, এবং বলছে যে মার্শাল ল অথরিটিস ইন ঢাকা দেয়ার হ্যাড বিন অ্যাবসলিউটলি নো কন্ট্যাক্ট, দি সোর্সেস সেড। বলছে এই মার্শাল ল অথরিটি বলছে, অর্থাৎ আমাদের শত্রুপক্ষ বলছে যে এটা একটা ব্লেটেন্ট লাই। ঠিক আছে, এটা হচ্ছে একটা এটা হচ্ছে মার্শাল ল, ওদের পক্ষ হচ্ছে ব্লেটেন্ট লাই। বাংলাদেশি আমাদের আমাদের হচ্ছে গভর্নমেন্ট বলছে যে না, এটা মিথ্যা কথা। ঠিক আছে, খন্দকার মুশতাক আহমেদ গাদ্দার না, বলছে মার্শাল ল যারা, ওরা হচ্ছে আসলে মার্শাল ল অথরিটিস। ঠিক আছে, অর্থাৎ শত্রুপক্ষ আমাদের দুর্বল করার চেষ্টা করছে, এটা একদম মিথ্যা কথা, তাদের সাথে কোনো কন্ট্যাক্ট ছিল না। ঠিক আছে, আমাদের মধ্যে সংহতিটা নষ্ট করে দিচ্ছে, তাই না? নিজেদের মধ্যে একটা ফাটল তৈরি করছে যে খন্দকার মুশতাক আহমেদ নাকি আসলে পাকিস্তানি বাহিনীর সাথে আসলে তারা আসলে জড়িত। তাহলে কি পড়বেন এখানে সিলেবাসে? লিবারেশন ওয়ার অ্যান্ড ইটস ব্যাকগ্রাউন্ড, রোল অফ মেজর পাওয়ার্স অ্যান্ড ইউএন। মেজর পাওয়ার্স কি, এই যে ইউএস চলে এসেছে এবং ইউনাইটেড নেশনসও আসবে ঘুরে ফিরে, সো দেখে নেবেন, এটাতে কোনো মাফ নাই। ঠিক আছে, কারণ ভয় কাটবে না, মুক্তিযুদ্ধ যে এত বড়, আপনারা যত পড়বেন দেখবেন যে কিছুই পাচ্ছেন না। আচ্ছা, নাম্বার 1 আজকের কুইজ হচ্ছে আইপিসিসি, তারপরে হচ্ছে আইসিসি। এটার হচ্ছে জাস্ট ইলাবোরেশন লিখবেন। হ্যাঁ, এত বড় হয়তো লিখতে পারবেন না, কারণ প্রশ্ন 4টা আজকে। আইপিসিসি কি এবং আইসিসি কি, এটার ইলাবোরেশন লিখবেন শুধু, আর কিছু না, জাস্ট ইলাবোরেশন। সেকেন্ড হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই ইকোসাইট। আমি খুব ভালো করে বর্ণনা করেছি, এবং এটা আর্টিকেল না পড়লে পারবেন না, আর্টিকেলটাও পড়ে নেবেন। তাছাড়া আমি ভিডিওতেও কিন্তু বলেছি হোয়াট ইজ ইকোসাইড, একটা লিখবেন, সংজ্ঞা লিখবেন, ইকোসাইড বড় করে ইকোসাইড লিখবেন। নাম্বার 3 হচ্ছে হোয়াট ইজ দ্য রোম স্ট্যাচুট, এটাও আমি বলেছি, বাট আমি অত বড় করে বলিনি, আপনারা সুন্দর করে সংজ্ঞাটা লিখবেন, এটা নিয়ে স্টাডি করবেন। ঠিক আছে, গুগল করবেন অথবা করবেন, উইকিপিডিয়াতে দেখবেন স্ট্যাচুট, আমি লিখতে পারিনি স্ট্যাচুট। আচ্ছা, আরেকটা লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা আর্টিকেল না পড়লে কেউ পারবে না, পড়তেই হবে, দ্যাট ইজ ইকো অ্যাওয়েকেনিং। হোয়াট ডু ইউ মিন বাই ইকো অ্যাওয়েকেনিং, এটার হচ্ছে সংজ্ঞা লিখবেন, ইকো অ্যাওয়েকেনিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনাদের সৃজনশীল পরীক্ষার ক্ষেত্রে, সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে এগুলো আসার সম্ভাবনা অনেক বেশি। যেসব প্রশ্ন হচ্ছে থট প্রভোকিং, সেসব প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। সো দ্যাটস ইট ফর দিস ভিডিও। থ্যাংক ইউ ফর বিং পেশেন্ট উইথ মি। ঠিক আছে, আমি আসলে কম বুঝিয়ে পারি না, একটু বেশি বুঝাতে হয়, বেশি কথা বলতে হয়। সো যারা আসলে বুঝতে আগ্রহী, যারা সময়ের কোনো তাড়া নেই, তাদের জন্য আসলে আমার ভিডিওটা। আশা করি সবাই কুইজে পার্টিসিপেট করবেন। যারা যারা ভিডিও দেখছেন অবশ্যই কুইজের অ্যান্সার দিবেন। যে কোনো একজন হচ্ছে স্টুডেন্ট অফ দি ডে হয়, বাট তার মানে এই না যে আপনি পার্টিসিপেট করবেন না। আপনি যদি উত্তরগুলো দেন, আপনার পড়া হয়ে যাবে, আপনার অনেক মনে থাকবে, আপনার পড়াশোনা অনেক বেড়ে যাবে, মানে আপনার লার্নিং এর জন্য অনেক সুবিধা হবে। তো এইভাবে চিন্তা করবেন না যে আমি তো দেরি করে দেখেছি, আমি তো স্টুডেন্ট অফ দি ডে হতে পারবো না, শুধু শুধু কেন কমেন্ট করব। ঠিক আছে, এটা ভাববেন না। আমরা এখানে সবাই শেখার জন্য দেখছি। এখানে আপনি যদি পার্টিসিপেট না করেন, এটা শুধুমাত্র মানে এটা হচ্ছে আপনার লস হবে, লাভ হবে না। ঠিক আছে, অনেকেই স্টুডেন্ট অফ দি ডে হয়ে গেলে হয়তো আর করে না, কমেন্ট করেন না। তো এটা আপনারা করবেন না। যারাই ভিডিওটা দেখবেন, ভিডিও দেখেই কিন্তু অ্যান্সার দিতে পারার কথা। সো অবশ্যই কমেন্টে উত্তর জানাবেন, আপনার পড়া হয়ে যাবে আর সবার বেনিফিট হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, আগামীকাল দেখা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।